আজ আমরা এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম আন্ডার প্যারিস। সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমা নেটফ্লিক্সে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে রয়েছে। বুঝতেই পারছেন কতটা অসাধারণ আজকের গল্প। মুভিতে শার্কের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখার পর আপনার রুহ পর্যন্ত কেঁপে উঠতে পারে। তাই দৃঢ় মনোবল নিয়ে গল্প দেখতে বসে যান। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সোফিয়া নামের একজন শার্ক রিসার্চারকে দেখতে পাই, যে তার টিমের সদস্যদের নিয়ে সমুদ্রের মাঝখানে লিলিত নামের একটি শার্কের উপরে রিসার্চ করছিল। সোফিয়া ও তার টিমের সদস্যরা কয়েক মাস আগে থেকেই লিলিত নামের ওই শার্কের উপরে নজর রাখছিল এবং দৃঢ় আগ্রহে অপেক্ষা করছিল কখন লিলিত তাদের রাডারে ধরা দিবে এবং তারা স্যাম্পল কালেক্ট করে তার উপরে রিসার্চ করতে পারবে। সোফিয়া ও তার টিম মেম্বারদের অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই লিলিত তাদের রাডারে ধরা দেয়। সবাই তাড়াতাড়ি করে ড্রাইভিং স্যুট পরে সমুদ্রে লিলিতের স্যাম্পল কালেক্ট করতে চলে যায় এবং এরপর সবাই লিলিতকে খোঁজার সময় তারা সামনেই একটি মৃত তিমির বাচ্চাকে দেখতে পায়, যেটা বাচ্চা হলেও আকারে অনেক বড় ছিল। আর একটা পূর্ণবয়স্ক ছেলে তিমির ওজন প্রায় ৪১,০০০ কিলো পর্যন্ত হতে পারে। যাই হোক, তিমির বাচ্চাটি যে মারা গিয়েছিল এটা বড় বিষয় নয়, সচরাচর এইরকম হয়েই থাকে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তিমিটির পেছনের অর্ধেক অংশ সম্পূর্ণ গায়েব ছিল। মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী সেটা খেয়ে ফেলেছে। এসব বিষয় নিয়ে চিন্তা করার সময় তাদের ওখানে লিলিত চলে আসে, যেটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। কারণ ৩ মাস আগে যখন তারা লিলিতকে দেখেছিল তখন লিলিত শুধুমাত্র ২.৫ মিটারের ছিল, কিন্তু এখন সে প্রায় ৭ মিটারের চেয়েও বড় হয়ে গিয়েছিল। অর্থাৎ মাত্র ৩ মাসেই সে ৩ গুণ বড় হয়ে গেছে। লিলিতের এমন গ্রোথ দেখে সবাই বেশ অবাক হয়ে যায়, কিন্তু এখানে সবচাইতে বড় ভুল সোফিয়ার হাজবেন্ড করে। সে লিলিতের এমন গ্রোথ দেখার পরেও স্যাম্পল কালেক্ট করার জন্য লিলিতের শরীরে ইনজেকশন বসিয়ে দেয় এবং এরপর যেটা হওয়ার কথা সেটা তো হবেই। কিছুক্ষণের মধ্যেই সেখানে যত রিসার্চার ছিল লিলিত সবাইকেই টুকরো টুকরো করে ফেলে। সোফিয়া ও তার এক ফ্রেন্ড বোটের উপর থেকে কম্পিউটারে শুধু এসব দেখে যাচ্ছিল, কারণ এখানে তার করার কিছুই ছিল না। পরিস্থিতি যখন ঠান্ডা হয়ে যায় তখন সোফিয়া ড্রাইভিং স্যুট পরে সমুদ্রে নেমে পড়ে। সে খোঁজার চেষ্টা করছিল যে আদৌ কেউ বেঁচে রয়েছে কিনা, কিন্তু আশেপাশে সে শুধু বিচ্ছিন্ন হাত পা ও মাথার টুকরোগুলো দেখতে পায়। সোফিয়া কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে লিলিত চলে আসে এবং সে সোফিয়ার উপরে আক্রমণ করে দিলে সোফিয়া কোনো রকমে সেখান থেকে প্রাণে বেঁচে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা ৩ বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সোফিয়া এখন শার্কদের উপরে রিসার্চ করা ছেড়ে দিয়েছিল এবং কাইন্ড অফ অ্যাকোরিয়াম থেকে বাচ্চাদেরকে সমুদ্রের বিভিন্ন মাছের বিষয়ে সে ধারণা দিত। এদিকে আমরা মিকা নামের এক চরিত্রকে দেখতে পাই, যে ছিল একজন মেরিন রিসার্চার। সি অফ স্যাভিয়র নামের একটি অর্গানাইজেশন সে পরিচালনা করত, যাদের কাজই ছিল সমুদ্রের বিভিন্ন প্রাণীদের বাঁচানো। মিকা অফিসের কাজ শেষ করে সোফিয়ার সাথে দেখা করতে যায় এবং তাকে নিয়ে অর্গানাইজেশন হেডকোয়ার্টারে চলে আসে। মিকা এখানে সোফিয়াকে এটা দেখানোর চেষ্টা করছিল লিলিত নামের যে শার্কের উপরে তারা ৩ বছর আগে রিসার্চ করেছিল, সেই লিলিত এখন সমুদ্র থেকে কিছুদিনের মধ্যেই স্যান রিভার নদীতে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সে প্যারিস শহরে চলে আসবে। মিকার এসব বিশ্লেষণ দেখে সোফিয়া বলে, কখনো কখনো শার্ক ক্লাইমেট পরিবর্তনের কারণে মাইগ্রেট করতে পারে, কিন্তু সমুদ্র থেকে স্যান রিভার পর্যন্ত শার্ক পৌঁছাতে পারবে না। আর যদি পৌঁছাতে পারেও তাহলে প্যারিসের স্বচ্ছ পানিতে শার্কগুলো সার্ভাইভ করতে পারবে না। সোফিয়া মিকাকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা স্যান রিভার নদীর পাশে 2 জন আগন্তুককে দেখতে পাই, যারা নদী থেকে ছোট ছোট 2টা মিসাইল পেয়েছিল। এরপর পুলিশ সেখানে এসে মিসাইলগুলো কালেক্ট করার পর তারা বলে, এই নদীতে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইলগুলো পাওয়া যায়, কিন্তু এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মিসাইলগুলো অচল হয়ে গেছে। মিসাইলগুলো কালেক্ট করার পর পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা আমরা দেখতে পাই মিকা তার বান্ধবীকে সাথে নিয়ে স্যান রিভার ব্রিজে ঘটে যাওয়া একটি কার অ্যাক্সিডেন্টের বিষয়ে অনুসন্ধান করতে যায়। তারা আসলে দেখতে চাচ্ছিল লিলিত এখানে এসেছে কিনা। ব্রিজের নিচে পৌঁছানোর পর মিকা ডাইভিং স্যুট পরে
নদীর গভীরে গিয়ে দেখতে পায় গাড়িতে শার্কের আক্রমণের চিহ্ন রয়েছে, অর্থাৎ লিলিত এখানে চলে এসেছে। মিকা ও তার বান্ধবী আরও কিছু অনুসন্ধান করার আগেই সেখানে পুলিশ চলে আসে এবং মিকাকে আটক করে নিয়ে যায়, কারণ এভাবে গোপনে কোনো কেস অনুসন্ধান করা সম্পূর্ণ বেআইনি। মিকাকে আটক করা গেলেও তার বান্ধবী পালিয়ে যায়। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই, সে এখনও লিলিতকে ট্র্যাক করছিল। সে দেখতে পায় লিলিত স্যান রিভারে চলে এসেছে। পরের দিন সকালবেলা পুলিশরা ব্রিজের নিচে থেকে কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ওই লোকের ডেড বডি উদ্ধার করার পর তারা দেখতে পায় লাশটির অর্ধেক শরীর গায়েব ছিল, অর্থাৎ কোনো হিংস্র প্রাণী সেটা খেয়ে ফেলেছে। এদিকে ডেড বডি ওঠানোর সময় সেখানে সোফিয়া ও মিকা উপস্থিত ছিল। সোফিয়া পুলিশকে ক্লিয়ারভাবে জানিয়ে দেয় যে এটা শার্ক করেছে এবং জলদি তারা কোনো পদক্ষেপ না নিলে অবস্থা আরও ভয়াবহ হতে পারে। সোফিয়ার এসব কথা শুনে মিকা মনে করে সোফিয়া হয়তো লিলিতকে মারার কথা ভাবছে, এজন্য গোপনে সে শার্কদের বাঁচানোর জন্য কাজে লেগে পড়ে। আমি আগেই বলেছি মিকা একজন মেরিন সেভিয়র ছিল এবং তার কাজই ছিল সমুদ্রের প্রাণীদের বাঁচানো। কিন্তু এখানে চিন্তা করে দেখুন, শার্ক মানুষদের খেয়ে ফেলছে, অন্যদিকে মিকা শার্কদের বাঁচানোর চেষ্টা করছে। আমার মনে হয় মিকার মৃত্যু সবার আগে হওয়া উচিত। যাই হোক, এরপর দেখা যায় সোফিয়া পুলিশ অফিসারদের সাথে নিয়ে লিলিত শার্ককে ফাঁদে ফেলার প্ল্যানিং করছিল। এজন্য সে লিলিত শার্ককে ট্র্যাক করে বোট নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু অফিসাররা ড্রাইভ করে যখন লিলিত শার্ককে ধরার জন্য যায়, তখন মিকা তার বান্ধবীর মাধ্যমে সোফিয়া ট্র্যাক করা সিগন্যালটাকে জ্যাম করে দেয়। এতে করে সোফিয়া লিলিত শার্ককে আর ট্র্যাক করতে পারে না। সোফিয়া ও পুলিশ অফিসাররা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। স্যান রিভার নদীতে বিশাল আকৃতির একটি শার্ক ঘোরাফেরা করছিল। বিষয়টা অতি সিরিয়াস হওয়ায় অফিসাররা খবরটি মেয়রকে জানিয়ে দেয়, কিন্তু মেয়র বলে যে কোনো মূল্যে ওই শার্ককে থামাতে হবে, কারণ খুব তাড়াতাড়ি স্যান রিভার নদীতে একটি সাঁতার প্রতিযোগিতা হবে। আমি কোনোভাবেই আয়োজনটাকে বাতিল করতে চাই না। মেয়রের এসব কথা শুনে অফিসাররা লিলিতকে আটকানোর উপায় ভাবতে থাকে এবং তখনই অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই। মিকা একটি সিক্রেট ভিডিও বানিয়ে শহরের যত মেরিন সেভিয়র ছিল সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেয়, যেখানে সে সবার উদ্দেশ্যে বলে আমাদের যেভাবেই হোক লিলিতকে বাঁচাতে হবে, কারণ সরকার লিলিত শার্ককে মারার প্ল্যানিং করছে। আমাদের আজ রাতেই ক্যাটাকম্সে উপস্থিত থাকতে হবে। ক্যাটাকম্স আসলে কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। মিকার এই প্ল্যান পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে যায়, কিন্তু প্ল্যানিং সম্পূর্ণ হওয়ার আগেই মিকার এক বান্ধবী পুলিশকে গিয়ে সবকিছু বলে দেয় এবং এখানে আমরা জানতে পারি লিলিত শার্ক এখন প্যারিস ক্যাটাকম্সের ভেতরে রয়েছে এবং সেখানেই আজ রাতে সবাই মিলিত হবে। প্যারিস ক্যাটাকম্স মানে হচ্ছে প্যারিস শহরের একটি আন্ডারগ্রাউন্ড টানেল, যেটা প্যারিস শহর বানানোর সময় তৈরি করা হয়েছিল। মিকার বান্ধবীর কাছে থেকে তথ্য পাওয়ার পর সবাই রাতের বেলা প্যারিস ক্যাটাকম্সে চলে আসে এবং সেখানে মিকা ও বাকি মেরিন সেভিয়রের সাথে পুলিশদের কথা কাটাকাটি হয়। পুলিশরা সবাইকে ক্যাটাকম্স থেকে চলে যেতে বললে মিকা আচমকা পানিতে নেমে পড়ে এবং সে দেখানোর চেষ্টা করে যে শার্ক মানুষের কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণের মধ্যেই মিকার কাছে একটি শার্ক চলে আসে, কিন্তু এই শার্ক লিলিত ছিল না, অর্থাৎ লিলিত ছাড়াও এখানে আরও অনেক শার্ক রয়েছে। মিকা শার্কটিকে দেখে তার শরীরে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলে শার্কগুলো তাকে সারা জীবনের জন্য শান্ত করে দেয়, অর্থাৎ মিকাকে মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো করে ফেলে। মিকার এমন ভয়ানক মৃত্যু দেখে যেসব মেরিন সেভিয়র শার্ককে বাঁচাতে এসেছিল তারা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পালানোর সময় অনেক মেরিন সেভিয়র পানিতে পড়ে শার্কের খাবার হয়ে যায়। ক্যাটাকম্সের ভেতরে চারিদিকে রক্তের বন্যা বয়ে যায়। শার্কগুলো একের পর এক সবাইকে টুকরো টুকরো করে ফেলে। এই দুর্ঘটনার পর বেঁচে যাওয়া বাকি মেরিন সেভিয়রদের হাসপাতালে ভর্তি করা হয় এবং ক্যাটাকম্সের ভেতরে একটি শার্ককে অফিসাররা মেরে ফেলে। শার্কটিকে যখন পর্যবেক্ষণ করার জন্য ল্যাবে আনা হয়, তখন সোফিয়া শার্কটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে এটা একটি মহিলা শার্ক, যার বয়স আনুমানিক 2 মাস। শার্কটি প্রেগন্যান্ট এবং এর পেটে অসংখ্য বেবি শার্ক রয়েছে। শার্কটি পেথোনোজেসিস প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা উৎপাদন করতে পারে, যেখানে পুরুষ শার্কের কোনো দরকার পড়ে না। বিষয়গুলো বিশ্লেষণ করার মাধ্যমে
এর ভয়াবহতা অনুমান করা যায়, যেখানে সোফিয়া বলে শার্কগুলো খুবই অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায়। না জানি কত হাজার শার্ক এই মুহূর্তে স্যান রিভার নদীতে ঘোরাফেরা করছে। এখানে সোফিয়া আরও একটি বিষয় জানতে পারে, সেটা হচ্ছে লিলিতের পেট থেকেই এই শার্কগুলো জন্ম নিয়েছে এবং স্বচ্ছ পানিতে ঘোরাফেরা করার ক্ষমতা তাদের মা লিলিতের কাছ থেকেই তারা পেয়েছে। সোফিয়ার মুখ থেকে এসব কথা শুনে অফিসাররা ক্যাটাকম্সের ভেতর ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ এই সময় শার্কগুলো ক্যাটাকম্সের ভেতরেই অবস্থান করছিল। পরের দিন সকালবেলা কাঙ্ক্ষিত সেই দিন চলে আসে, অর্থাৎ আজকেই স্যান রিভার নদীতে সুইমিং প্রতিযোগিতা হবে। স্যান রিভার নদীর পাশে হাজার হাজার মানুষ চলে এসেছিল। মেয়র শার্কের বিষয়টা জানলেও তিনি ইভেন্ট ক্যান্সেল করেননি। সাঁতার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছিল তারাও শার্কের বিষয়ে কিছুই জানত না, এমনকি হাজার হাজার দর্শকরাও শার্কের বিষয়টি জানত না। মেয়র অতি গোপনীয়তার মাধ্যমে ইভেন্টটাকে চালিয়ে দিচ্ছিল এবং গোপনে অনেক পুলিশ ফোর্স সহ ক্যাটাকম্সের বাহিরে নদীতে একটি জাল বিছিয়ে দিয়েছিল, যাতে করে শার্কগুলো জাল ভেদ করে এদিকে আসতে না পারে। অন্যদিকে ক্যাটাকম্সের ভেতরে সোফিয়া সহ বাকি পুলিশ অফিসাররা মেইন পয়েন্টে ব্লাস্ট করার প্ল্যানিং করছিল। সবাই যার যার পজিশনে চলে যাবার পর এডিয়াল ও সোফিয়া যখনই টর্চ লাইট জ্বালিয়ে নেয় তারা হতভম্ব হয়ে যায়, কারণ নদীর গভীরে হাজার হাজার বেবি শার্ক ঘোরাফেরা করছিল। শার্কগুলো বেবি শার্ক হলেও একজন মানুষকে নিমিষেই খেয়ে ফেলার মতো ক্ষমতা তাদের ছিল। সবাই তাড়াতাড়ি করে বোমাগুলো জায়গা মতো সেট করে দেয় এবং এরপর ক্যাটাকম্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে তখনই কিছু শার্ক তাদের বাকি টিম মেম্বারদের উপরে আক্রমণ করে দেয়। একের পর এক বেবি শার্কগুলো তাদের ছিঁড়ে খেতে শুরু করে। এডিয়াল ও সোফিয়া শার্কের হাত থেকে প্রাণে বাঁচার জন্য বাধ্য হয়ে ক্যাটাকম্সের বাইরে বেরিয়ে আসার আগেই ব্লাস্ট করে দেয়। বিশাল এক বিস্ফোরণে ক্যাটাকম্সের দেয়াল ভেঙে তারা ছিটকে বাইরে বের হয়ে আসে। এডিয়াল অনেক গুরুতর আহত হয়েছিল। সোফিয়া তাকে কোনো রকমে বোটে উঠিয়ে দেওয়ার পর বেবি শার্কগুলো সম্পূর্ণ মারা গেছে কিনা সেটা দেখতে যায়, কিন্তু এইবার নদীর গভীরে যেতেই সামনেই সে লিলিতকে দেখতে পায়। লিলিত সোফিয়াকে দেখতে না পারলেও এমনটা মনে হচ্ছিল যে লিলিত তার বাচ্চার মৃত্যুতে প্রচণ্ড রেগেছিল এবং সে চোখের পলকেই ক্যাটাকম্সের বাইরে যে জাল ছিল সেটা চিরে যেখানে সাঁতার প্রতিযোগিতা হচ্ছিল সেখানে চলে আসে। সবাই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তাদের কোনো ধারণাই ছিল না কত বড় বিপদের সম্মুখীন তারা হতে চলেছে। এরপর দেখা যায় লিলিত সেখানে মুহূর্তের মধ্যেই শত শত মানুষকে হত্যা করতে শুরু করে। চোখের পলকেই শান্ত পরিবেশটা রণক্ষেত্রে পরিণত হয়। প্রচণ্ড ভয়ে ও আতঙ্কে সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে, আর যারা পানিতে সাঁতার কাটছিল তাদের সবাইকে একের পর এক শার্কগুলো টুকরো টুকরো করে ফেলে। অসংখ্য শার্ক সেখানে চলে এসেছিল এবং এই শার্কগুলো ক্যাটাকম্সের বাইরে অন্য কোথাও বসবাস করত, কারণ ক্যাটাকম্সে ব্লাস্টের পর কোনো শার্ক বেঁচে ছিল না। স্যান রিভার নদী পুরোটাই রক্তে লাল হয়ে গিয়েছিল। মেয়রের নির্দেশে শার্কের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য পুলিশ ফোর্স সেখানে রাইফেল থেকে গুলি ছুটতে শুরু করে, কিন্তু এটাই তাদের সবচাইতে বড় ভুল ছিল। রাইফেলের গুলিগুলো নদীর গভীরে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মিসাইলগুলো ছিল সেই শত শত মিসাইল অ্যাক্টিভ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই মিসাইলগুলো বিস্ফোরিত হয়ে পুরো প্যারিস শহরে সুনামি নেমে আসে। হাজার হাজার মানুষ মারা যায়, পুরো প্যারিস শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এডিয়াল ও সোফিয়া একটি ইমারতের উপরে বসেছিল। তারা দুজনেই ভীষণ গুরুতর আহত ছিল। তাদের আশেপাশে শত শত শার্ক ঘোরাফেরা করছিল এবং এর সাথেই গল্প সমাপ্তি হয়।